ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের পরে আপনি একদম সরাসরি মাঠের সংগ্রামী, সেখানে দাঁড়িয়ে আসলে যে ধরনের রাজনীতির প্রত্যাশা আপনারা করছিলেন, 2 দিন পরেই তো 5 আগস্ট চলে আসছে, আবার মাঝখানে 2টা বছর চলে গেল, যে ধরনের রাজনীতির স্বপ্ন চোখের সামনে ভেসে উঠেছিল ওই দিনে বা তার পরবর্তীতে, ধীরে ধীরে মনে হচ্ছে যে সেই জায়গা থেকে আপনারা সরে যাচ্ছে কিনা, মানে পুরো রাজনৈতিক ব্যবস্থাটা সরে যাচ্ছে কিনা, ওই আকাঙ্ক্ষা থেকে তার থেকে গুরুত্বপূর্ণ আমরা আসলে পেয়েছি কিনা, মানে ওই অবধি আসতেই পেরেছি কিনা, এটা হচ্ছে একটা প্রশ্ন। প্রথমত মানে যদি বলি যে 5 আগস্টের আগে মানুষের তো অনেক চাওয়া ছিল, মানে যদি বলি যে প্রথমে ছাত্ররা কোটা বা না মেধা, এরপরে হচ্ছে জিনিসটা তো আসলে কোটা মেধায় নাই, এরপরে আসলে বৈষম্যহীন একটা বাংলাদেশের কথা এসছে। তারপরে যখন আবু সাইদের উপরে যখন গুলি চললো, তখন হলো এটা অধিকার এবং মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়ালো। যে আসলে আমরা কোন দেশে বসবাস করছি এবং আমার অধিকারটা হরণ করে ফেলছে, আমার উপর গুলি চালাচ্ছে, পাখির মতো মানুষ মারছে, এখন আমার মানে আমি কিভাবে ঘরে থাকি, জায়গাটা তো এখানে ছিল। এখন অনেকের কিন্তু অনেক রকম চাওয়া ছিল। আমরা যেরকম বাংলা সিনেমায় দেখি যে যখন আসলে কোনো একটা দুঃখের দৃশ্য দেখে আমরা কাঁদি, তখন কিন্তু নিজের দুঃখ মনে করে কাঁদি, মানে ওটার সাথে রিলেট করতে পারি। তো সকলের ওই দুঃখের জায়গাটা হয়তো রিলেট করতে পেরেছে কোনো না কোনোভাবে। তো আসলে প্রত্যেকটা আপনি যদি ধরেন যে সেক্টরেই সবাই তো নিপীড়িত হয়েছে কোনো না কোনোভাবে, আসলে তাদের অধিকার হরণ করা হয়েছে। সেই দুঃখগুলো একসাথে হয়ে সবাই ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে, এই কারণেই এটা এত ব্যাপক। তো অনেকের অনেক চাওয়া ছিল। আমি এখানে হতাশার কথা তো অবশ্যই আছে, কিন্তু তার থেকে আমি অনেক ক্ষেত্রে বলি যে কিছু কিছু পরিবর্তনের মধ্যে আমরা গেছি, আমি এটা পজিটিভলি দেখি। আমি অনেক কিছু পাইনি এটা বলবো না, আমি অনেক কিছু পেয়েছিও। সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতির যে সংস্কৃতির যে পরিবর্তন, সেটা নিয়ে যেরকম কথা হচ্ছে, আবার এই যে সংস্কৃতির পরিবর্তন নিয়ে যে কথা বলতে পারছি, এটা তো একটা বড় পরিবর্তন। আপার আমি একসাথে বসে এই আলোচনাটা করতে পারছি। আপনি দেখেন আমি বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই এই জায়গাতে, এই কারণে যে বাংলাদেশের মানুষ কিন্তু প্রচণ্ড রকম হতাশ ছিল বাংলাদেশের রাজনীতি নিয়ে। কিন্তু আপনি দেখেন যে এইবারই প্রথমবার 5 আগস্টের পরে, এবং এই রাজনীতি নিয়ে মানুষের এত আগ্রহ, কি বলছে, এই তরুণরা রাজনীতিতে আসছে নতুন করে, এই দলগুলো একসাথে বসছে, ঐকমত্য কমিশন বলেন, সেগুলো লাইভ দেখানো হয়েছে, মানুষের এক্সপেকটেশন বেড়েছে, সংস্কার নিয়ে মানুষ কথা বলছে, পরিবর্তন নিয়ে মানুষ কথা বলছে, মতামত দিচ্ছে। বাংলাদেশে এতদিন পরে একটা গণভোট হয়েছে, তারপরে এই যে রাজনৈতিক দলগুলো তারা মানুষের কাছে গেছে, ভোট চেয়েছে, একটা নির্বাচন হয়েছে। এখন আমাদের হতাশার জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর প্রবৃত্তি আছে একটা, যে রাজনৈতিক দলগুলো আসলে যেরকম সিস্টেমটা আছে সেরকম থাকতে চাওয়ার একটা প্রবণতা আছে। এটা একটা মানে পুরনো রাজনৈতিক সিস্টেম এবং পুরনো দলগুলোর মধ্যে এই প্রবণতা আছে। এখন এই প্রবণতা থেকে আমরা বের হতে পারি না, এটা একটা বড় অসুবিধার জায়গা। যেমন দেখেন যে আমরা যেরকম বলেছিলাম যে 5 আগস্টের পরে আমরা আসলে কাউকে জবাবদিহিতার বাইরে রাখতে চাই না, সবাইকে আমরা প্রশ্ন করতে চাই, আপনি যেই হন না কেন। আমরা প্রশ্ন না করলে তো আবার একটা হাসিনা বানাবো, আমরা তো সে হাসিনা বানাবো না, কোনোভাবেই বানাবো না। তো কাউকে আমরা প্রশ্নের বাইরে রাখবো না। আবার দেখেন প্রশ্ন করলে আবার অনেকে রাগ করে, এটা খুব স্বাভাবিক। আমাকে প্রশ্ন করলো, আরে এরা তো 2 দিন হয়েছে রাজনীতি করতেছে, ন্যাশনাল পলিটিক্সে আসছে, সাহস কত আমাকে প্রশ্ন করে। আমি চাঁদাবাজি করবো এটা তো সমস্যা নাই, কিন্তু আমাকে চাঁদাবাজ বললে আমার মন খারাপ হবে, খুব স্বাভাবিক না? চাঁদাবাজকে চাঁদাবাজ বললে মন খারাপ লাগবেই। এখন আসলে ওই বলবো কতখানি, এটাও একটা ব্যাপার। আমি সবসময় বলি যে রাজনীতিতে একটা আদবের জায়গা আছে, একটা শিষ্টাচারের জায়গা আছে, এটা যেমন সত্য, আবার কাউকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা যাবে না। এটাও, এই কালচারটাও আমাদের তৈরি করতে হবে, আমাদের এটা বলবৎ রাখতে হবে, জারি রাখতে হবে। এবং আমি মনে করি যে এই সংসদে এত গুরুত্বপূর্ণ এই সংসদে আমরা দেখেছি যে সরকারি দলের যারা এমপিরা, তারাও কিন্তু প্রশ্নের মুখে রেখেছে মন্ত্রীদের।
জিজ্ঞেস করেছে যে এটা আপনি বলেন, এটা তো আপনি পারতেছেন না। আমরা দেখছি যে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, তিনি তো প্রশ্ন বানে জর্জরিত করে রাখছেন। তো এই যে প্রশ্ন করার জায়গাটাতে যেটাতে আমরা মানে আসতে পেরেছি, এই প্রশ্নটা জারি রাখতে হবে। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে আমাদের এই যে যখন সরকার, যে কোনো বড় দল যখন সরকার গঠন করে, তখন বিরোধী দলে থাকতে তারা যেই গণতন্ত্রটা প্রেফার করে, সরকারি দলে আসলে সেই গণতন্ত্রের কথাটা আবার তারা ভুলে যায়। একেবারে মাঠঘাট দখল এবং চর দখলের মতো করে যখন আমরা দেখি বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলো দলীয়করণ হয়, দলীয় প্রশাসক বসে, এটা আমার কাছে খুব দ্বিচারিতা লাগে। এবং এই সরকারটা যখন বিএনপির সরকার, তখন আমার আরো দুঃখ লাগে। কারণ অন্য কোনো সরকার হলে আমি বলতাম যে জনগণের সাথে কমিটমেন্ট ভঙ্গ করেছে, কিন্তু বিএনপি সরকার বিএনপির সাথেই কমিটমেন্ট ভঙ্গ করেছে, এবং তার যে যুগপৎ আন্দোলন যাদের সাথে করেছে তাদের সাথেই কমিটমেন্ট ভঙ্গ করেছে। কারণ 31 দফা 18 নম্বর দফা দেখেন, সেখানে প্রশাসক নিয়োগের কথা কিভাবে তারা বলেছে দলীয় প্রভাবমুক্ত, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসক মানে তারা বসাবে। তো এই যে কমিটমেন্ট ভঙ্গ করা, এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ রাজনীতি থেকে বিমুখ ছিল বহু বছর। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রাজনীতিবিদরা তাদের কথা রাখে না, ভুয়া প্রতিশ্রুতি দেয়, ফাঁকা বলি বলে, কিন্তু সেটা তারা রাখে না। তো এই যে কথা রাখার সংস্কৃতির মধ্যে আমাদের ঢুকতে হবে। আমি এমন কোনো কথা বলবোই না যেটা আমি রাখতে পারবো না। এবং আমি বিরোধী দলে থাকতে যে গণতন্ত্রের কথা বলছি, এনসিপি, যে আমি চাই, আমার আশাবাদ হচ্ছে এনসিপি সরকারি দলে গেলেও সেই মানে গণতন্ত্রের কথাই বলবে। এবং এই যে নির্বাহী ক্ষমতা কমে যাওয়ার যে অসুবিধাটা সংস্কারের ক্ষেত্রে পুরনো রাজনৈতিক দলগুলোর হচ্ছে বিমুখতা, তো এই কারণেই যে আমার সরকার পরিচালনা করতে অনেক কিছু লাগে, নির্বাহী ক্ষমতা কমে গেলে আমার অসুবিধা। তো আমার কথা হচ্ছে যে এনসিপি কি সরকার গঠন করতে চায় না? চায় তো, কিন্তু আমি চাই যে মানে তারপরেও তো আমরা এই পরিবর্তনগুলো চাচ্ছি। এই পরিবর্তনগুলো আসলে বাংলাদেশে হতে হবে। এবং বাংলাদেশে এত বছর পরে যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, কথা বলার সংস্কৃতি, এবং দেখেন বিরোধী দলের উপরে যে হামলার সংস্কৃতি, মামলার সংস্কৃতি, এটা কিন্তু আমরা পেছনে ফেলে এসেছিলাম। এবং 5 আগস্ট পরবর্তী সময় এমন অনেক তরুণ রাজনীতিতে আগ্রহী হয়েছে যে এই রাজনীতিতে অন্তত আমার জেল জুলুম বা গুমের রাজনীতি হবে না, আমি মনে হয় আমার মতো করে সেই নতুন রাজনীতিটা করতে পারবো, আমি একটা সাধারণ ঘর থেকে এসেও আমি রাজনীতি করতে পারবো। এবং সেই পরিবারগুলো নিরাপদ বোধ করবে যে হ্যাঁ, আমার ছেলে রাজনীতি করুক, আমার মেয়ে রাজনীতি করুক। কিন্তু এই যে হবিগঞ্জের যে ঘটনাটা ঘটলো, এই রাজনীতি সংস্কৃতি থেকে আমরা আসলে পরিবর্তনটা আসলেই যে আশাটা করেছি সেটা পাচ্ছি কিনা, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একটা ছেলে, যে ছেলেটা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তার একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেল, সেই চোখে কখনো দেখতে পাবে না। তো এই 18 বছর বয়সী ছেলেটার যে আকাঙ্ক্ষা, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই তো, এরাই তো জুলাই যোদ্ধা, এরাই তো জুলাই মাঠে নেমে এসেছিল। তাহলে সে আসলে কি পেল এবং তার আকাঙ্ক্ষাটা কতটা পূরণ হলো? এবং এই সংস্কৃতিটা তো বাংলাদেশের মানুষ এখন আবার দেখছে, মানুষ কিন্তু খুব ডিস্টার্ব যে আমরা কি আবার সেই পুরনো জায়গায় চলে যাচ্ছি কি।